স্বাগত সাথীরা ফেসবুক লাইভে। আমি সুকুমার মিত্র বলছি। গত রবিবার থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে তা হচ্ছে সংসদের উভয় কক্ষে পাস হওয়া কৃষি বিল নিয়ে। স্বভাবতই প্রশ্ন যে এই কৃষি বিল নিয়ে আলোচনায় আমাদের মেন স্ট্রিম মিডিয়ায় আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও আলোচনা হচ্ছে। এই আলোচনা কেন প্রয়োজন? এটা কি শুধুই কৃষকদের বিষয়, না গোটা দেশের অর্থনীতির বিষয়, বা গোটা দেশের মানুষের বা দেশবাসীর সার্বিক স্বার্থের বিষয় জড়িত রয়েছে এই বিল পাস বা অনুমোদন, যা আইনে পরিণত হচ্ছে রাষ্ট্রপতির স্বাক্ষর অপেক্ষা মাত্র। একটু আলোচনা করার আগে আমাদের দেশের বর্তমান চেহারাটা যে দেখে নেওয়া যাক, যে কৃষিক্ষেত্রে যে মোট শ্রমশক্তি কাজ করে থাকে, এটা 2018 সালের হিসাব বলছি আমি। তা কৃষিক্ষেত্রে প্রায় 40% উপরে, এবং কৃষি এবং অ্যালায়েড কৃষির সঙ্গে সম্পর্কিত এবং কৃষক পরিবার যে সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন সেগুলো হচ্ছে পশুপালন, মৎস্য চাষ এবং বনজ সম্পদকে কেন্দ্র করে জীবন এবং জীবিকায় মোট 50% মানুষ, ভারতবর্ষের 135-40 কোটি দেশের 50% মানুষ, 70 কোটি মানুষের প্রত্যক্ষ স্বার্থ রয়েছে এই কৃষিক্ষেত্রের উপরে। আর কৃষি উৎপাদিত পণ্যের উপর দেশের 140 কোটি মানুষের স্বার্থ জড়িত রয়েছে। আর কৃষিক্ষেত্রে জাতীয় মোট উৎপাদনের 2018 সালের হিসাব ছিল, এটা 15.4% অফ জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তা আয় হয়ে থাকে। বর্তমানে যা প্রায় 20% কাছাকাছি যে কৃষিক্ষেত্র থেকে আয় হয়ে থাকে। আমরা এই কৃষি বিলের সংসদের ভিতরে সমস্ত বিরোধী রাজনৈতিক দল এবং সংসদের বাইরে সার্বিকভাবে কৃষক সমাজ এবং নাগরিক সমাজ, তারা এই বিলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এই বিল কার্যত, এই বিলকে আইনে রূপান্তরিত মাধ্যমে কার্যত দেশে 300 বছর পিছিয়ে যদি আমরা তাকাই, সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সে নীল চাষের যে যুগ, সেই যুগের কথা স্মরণ করিয়ে দেয়। এই বিলের মধ্যে তার অবাধ সুযোগ রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। আপনারাও জেনেছেন, আপনাদের সঙ্গে আলোচনা শেয়ার করার জন্যই আজকে ফেসবুক লাইভে আসা। এই বিলটি হচ্ছে সার্বিকভাবে বলা হচ্ছে কৃষকদের উৎপাদন, ব্যবসা ও বাণিজ্য প্রচার সুবিধাদি বিল 2020। এই বিলে কি করা হচ্ছে? এই বিলের 3টি অংশ, 3টি বিল: বর্তমান অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন, আন্তঃরাজ্য কৃষি পণ্যের অবাধ বাণিজ্য এবং চুক্তিভিত্তিক চাষ এর আইনি বৈধতা দেওয়া। আমরা যদি লক্ষ্য করি তাহলে এই 3টি বিল যা আইনি তকমা পাচ্ছে, তাতে প্রান্তিক চাষি, ছোট কৃষক, মাঝারি কৃষক, কৃষি মজুর বা ধনী চাষি, যদিও ধনী চাষি আমাদের পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে নেই বললেই চলে। পশ্চিম ভারতের 2-1টি রাজ্যে কিছু সামান্য ধনী জোতের মালিক রয়েছেন, তাদের কোনো লাভের জায়গা নেই। ব্যক্তিগতভাবে কোথাও কোথাও, এটা বলছি হরিয়ানা বা পাঞ্জাব ইত্যাদি জায়গায়, কিছু বড়
জোতের মালিকের লাভ হলেও হতে পারে, তা ভবিষ্যৎ বলবে। এই অত্যাবশ্যকীয় পণ্য তালিকা, অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন, এই পণ্য আইন সংশোধন করতে গিয়ে আমরা প্রত্যেকে জানি অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী যারা একটি বড় অংশের পরে নিয়ন্ত্রণ রয়েছে দেশের সরকার বা রাজ্য সরকার সমূহের, সেখান থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার ফলে সেই অত্যাবশ্যকীয় পণ্যের বাজার খুলে দেওয়া হচ্ছে কর্পোরেটদের লুট করার জন্য। এবং আলু পেঁয়াজের মতো অত্যন্ত অতি অপরিহার্য দুটো সবজি তাও অত্যাবশ্যকীয় পণ্য আইনের এই সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। এটাও কর্পোরেটদের এই আলু ও পেঁয়াজ প্রসেসিং খাদ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে ভারতের কৃষকের উৎপাদিত এই আলু ও পেঁয়াজ বিদেশের রপ্তানি বাণিজ্যের মাধ্যমে অধিক মুনাফার জন্য কর্পোরেট পুঁজি জাহাজ উড়িয়ে নিয়ে চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, ফ্রান্স, জাপান ইত্যাদি দেশগুলোতে। ফলে যে কৃষক আলু উৎপাদন করছেন, নাসিকের মহারাষ্ট্রের যে কৃষক পেঁয়াজ উৎপাদন করছেন, বা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া ইত্যাদি অঞ্চলে যে পেঁয়াজ চাষ যে কৃষক উৎপাদন করছেন, তার পেঁয়াজ খাওয়ার উপরে, ব্যবহারের উপরে তার কোনো অধিকার থাকবে না। এক কথায় কৃষিতে কোম্পানি রাজ, কর্পোরেট রাজ, সার্বিক অর্থে কৃষি সম্পদ লুটের জন্য এই আইন তৈরি করা হয়েছে। এই আইনে আরেকটি দিক হচ্ছে চুক্তি চাষ। এই চুক্তি চাষ কি? এই চুক্তি চাষের নামে কার্যত কৃষককে কৃতদাসে পরিণত করা হবে। চুক্তি চাষ হবে কার সঙ্গে? কৃষকের সঙ্গে কর্পোরেট কোম্পানিগুলো। এখন জানেন, আমাদের বিশেষ করে আমাদের মতো পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, এখানে ছোট এবং প্রান্তিক কৃষকের ছোট জোতের মালিকই বেশি। ফলে কোনো কর্পোরেট কোম্পানি এই ছোট কোটি কোটি কৃষকের সঙ্গে কন্ট্রাক্টের জন্য তারা যাবে না। কি হবে? মধ্যস্বত্বভোগী এক ফোড়ে কোম্পানির নামে তারা তৈরি হবে, মিডলম্যান কোম্পানি। তারা এই ছোট প্রান্তিক চাষি, ছোট চাষি ও মাঝারি চাষির কাছ থেকে তারা জমিগুলো তারা লিজ নেবে, 10 বছর 20 বছরের জন্য লিজ নেবে। এবং এই লিজের জমি সংগ্রহ করে তারা বড় কর্পোরেট কোম্পানির সঙ্গে তারা টাই আপ করে তাদের হাতে হস্তান্তর করবে। কারণ কোনো বড় কর্পোরেট কোম্পানি, মাল্টিন্যাশনাল বহুজাতিক কোম্পানি, তারা এসে 2 কাঠা 3 কাঠা 4 কাঠা মালিকের কৃষকের সঙ্গে এসে চুক্তিবদ্ধ হবে না। এই মধ্যস্বত্বভোগী একটা কোম্পানি বা কর্পোরেট পুঁজিকে একটা স্পেস করে দেওয়া হয়েছে এই চুক্তি চাষের মধ্য দিয়ে। এর ফলে কি হবে? এই চুক্তি চাষের অভিজ্ঞতা সামান্য একটু যারা আমাদের দক্ষিণবঙ্গের জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বা পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় যারা আছেন, তারা জানেন জলকর বা ভেড়ি এই শব্দটা খুবই পরিচিত। এই বসিরহাট মহকুমা বা বারাসাত মহকুমার একটি বিস্তীর্ণ এলাকা, দেগঙ্গা, বারাসাত 2 ইত্যাদি, বা হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী থেকে শুরু করে সুন্দরবন একটা বৃহৎ অঞ্চল, এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় এই যে ভেড়ি, এই ভেড়িতে অসংখ্য লক্ষ লক্ষ কৃষকের জমি থাকে। দূর থেকে দেখলে মনে হয় এই যেন এক সমুদ্র, বঙ্গোপসাগর, কিন্তু আসলে ওই সাগরের মধ্যে লুকিয়ে রয়েছে কয়েক হাজার কৃষকের ছোট ছোট জমি। একজন লিজ নেন, ডাক হয়, তিনি লিজ নেন এবং বছরের শেষে ওই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা 10 কাঠা 1 বিঘা জমির মালিককে বিঘে প্রতি 2000, 3000, 4000 যেরকম তারা নিজেরা মর্জি করেন সেইভাবে জমি দিয়ে বছরের শেষে দেন লিজের টাকা। এবং সে লিজের টাকা নিয়েই তাদেরকে খুশি থাকতে হয়, কারণ ওই জমি তারা ফেরত পাওয়ার অধিকারী না। আইনগতভাবে অধিকারী হলেও তারা অধিকারী না। কেন? কারো যদি ওই হাজার হাজার বিঘা জমির মধ্যে
যদি বলে আমার 1 বিঘা জমি বা 10 কাঠা জমি আমি লিজ দেব না, চারপাশে জল, আপনি মাঝখানে কি করবেন? বাদ দিয়ে সেখানে আপনি চাষ করবেন? চাষ হবে না। দীর্ঘ 4 দশক ধরে সেখানে নোনা জলের চাষ হওয়ার ফলে সেখানে অন্য কোনো চাষ আর হবে না। ওই জমি মাছ চাষ ছাড়া অন্য কোনো চাষের ক্ষেত্রে ওই জমি কার্যত বন্ধা জমি। ফলে এই চুক্তি চাষের মাধ্যমেও কৃষকের ওই জলকর বা ভেড়ির মালিককে জমি দেওয়ার যে দশা, এই দক্ষিণবঙ্গের মানুষের, বিশেষ করে উত্তর 24 পরগনার এবং দক্ষিণ 24 পরগনার ভাঙড় সন্নিহিত এলাকার মানুষের যে অভিজ্ঞতা রয়েছে, যে তারা জমির মালিক বটে, কিন্তু বছরের শেষে লিজের টাকা ছাড়া তাদের ওই জমির উপরে আর কোনো অধিকার নেই। ওই জমি তারা কোনো দিন ফেরত পাবেন না, হাত বদল হতে পারে। ওই জলকরের জমি রামের থেকে শ্যামের কাছে যাবে, কিন্তু সেখানে জলকরই থাকবে। অর্থাৎ কৃষকের ইচ্ছা অনুযায়ী সেখানে কিন্তু আর কিছু নেই। গত 4 দশক ধরে বা তার একটু বেশি সময় ধরে এই সুন্দরবন অঞ্চলে মেছোঘেরি এলাকায় কৃষকদের কৃষি জমি ভেড়ির মালিকের কার্যত মালিকানাধীন জমি, এবং তিনি সেখানে মাছ চাষ, চিংড়ি, বাগদা, পার্শে, তেলাপিয়া, যখন তার যা খুশি এবং যার লাভ মনে করেন সেইভাবে চাষ করেন। এবং সেখানে কি চাষ করবেন বা করছেন এই নিয়ে জমির মালিকের কোনো প্রশ্ন থাকার জায়গাও থাকে না, প্রশ্ন করেনও না। তারা বছরের শেষে লিজের টাকাটুকু পাচ্ছেন কিনা এটা শুধু দেখেন। ঠিক একই পরিণতি গোটা ভারতবর্ষের কৃষি জমির হতে চলেছে। তারা লিজ দিতে বাধ্য হবেন, এবং লিজ দেওয়ার পরে ওই কর্পোরেট কোম্পানি যে চাষের জমিতে আপনার 3 বার ফসল হতো বা 2 বার ফসল হতো বা 4 বার ফসল হতো, তারা যদি মনে করে ওই জমিতে তারা আমের চারা লাগিয়ে 3 বছরের মাথায় তারা আম ফলাবে, এবং 10 বছর ধরে তারা যা আম চাষ থেকে যারা লাভ করবে, তারা হিসাব করে রেখেছে যে 3 বছর যদি তারা ধান চাষ বা অন্য চাষ বন্ধ রাখে, তাতে তাদের লাভ আরও 10 গুণ বেশি হবে। ফলে আপনার যে ধান চাষের জমি, সেটা আপনি 10 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে দিয়ে দিলেন। 10 বছর পরে যদি ধরে নেওয়া হয় যে আপনি চুক্তি ভঙ্গ করে বেরিয়ে আসবেন, তাহলে যেখানে আম বাগান বা লিচু বাগান বা কাঁঠাল বাগান বা লেবু বাগান তৈরি হয়েছে, সেই জমিতে আপনি আবারও শস্য চাষের জন্য ধান, গম, পাট বা সবজি, আলু, পেঁয়াজ বা অন্যান্য যে শাকসবজি হয়ে থাকে তার উপযুক্ত করে তুলবেন, তা কিন্তু হবে না। অনেকটাই সেই ইটভাটা এলাকায় এ খাদান তৈরির মতো। ইটভাটা উর্বর কৃষি জমির মাটি, উপরিভাগে মাটি তুলে নিয়ে যখন চলে যায়, বড় বড় খাদান তৈরি হয়। পাশের জমিতে তখন যতই সেচ দেন না কেন জল দাঁড়ায় না, জল নেমে চলে যায় খাদানে। তখন পাশের জমি মালিক, ইটভাটা মালিকে এসে পায়ে ধরে বলে, তুমি আমার জমিটাও নিয়ে নাও। ঠিক এইভাবে একের পর এক জমি কিন্তু চুক্তি চাষের মাধ্যমে ভারতবর্ষের কৃষকের হাত থেকে চলে যাবে কর্পোরেট কোম্পানিগুলোর কাছে, এবং আর কোনোদিনও আইনি সত্তা থাকলেও ওই লিজের একটি কাগজ থাকবে মাত্র, কিন্তু এই জমিতে কৃষক দাঁড়িয়ে হক করে বলতে পারবেন না যে এই জমিতে আমি এই সিজনে আমি এই ফসল ফলাবো। এটা গেল কৃষকের দিক। আর একটি যদি জৈব বৈচিত্র্যের দিকটা দেখা হয়, তাহলে কি যে শস্য পর্যায় রয়েছে, একটা চাষের পর একটা চাষ, তারপরে একটা চাষ, এর ফলে যেভাবে জমি তৈরি হয়, যেভাবে ফসলের খাদ্যের যে অনুখাদ্য তৈরি হয় জমিতেই, এই শস্য পর্যায় বিঘ্নিত হবে। বিঘ্নিত হয়ে আমাদের যে খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খল কিন্তু ব্যাহত হবে। আমাদের খাদ্য সুরক্ষা, আমাদের শস্য সুরক্ষা এবং বীজের উপর কৃষক যে বীজ সংরক্ষণ করেন পরের বার করার জন্য, বীজের উপর কৃষকের অধিকার চিরতরে চলে যাবে। ফলে ভারতীয় কৃষকের হাতে কোনো বীজ থাকবে না, কোনো জমি থাকবে না, থাকবে শুধু একটা লিজের কাগজ। এই লিজের কাগজ নিয়ে হাহাকার করা ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক ওই নীলকর সাহেবরা
উর্বর ধানের জমিতে যে নীল চাষ করে যে ক্ষতি করেছিলেন চাষের জমির, তার বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল, এ তো আর একটা নীল বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করছে। যদি সেই বিদ্রোহে ভারতের কৃষক সমাজ এবং তার সঙ্গে ভারতের নাগরিক সমাজ, গোটা দেশবাসীর স্বার্থ রয়েছে, তারা যদি সাথ দেন, তবে এই বিদ্রোহে রাষ্ট্রশক্তিকে পরাস্ত করে এই আইন, এই কালা আইনকে বাতিল করে কৃষকের জমির অধিকার প্রতিষ্ঠা রক্ষার জন্য প্রাণপণ যে লড়াই দরকার, সে লড়াইয়ের প্রস্তুতি ইতিমধ্যে সংসদের ভিতর থেকে তা বাইরে রাজপথে গাগঞ্জে ছড়িয়ে পড়েছে। রোববার মধ্যরাতে হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাবের কৃষকরা রাস্তা অবরোধ করেছেন এবং আগামী কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দল এবং কৃষক সংগঠনগুলো তারা গ্রহণ করেছেন, সেটা আপনারা সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন। কিন্তু আমাদের স্বার্থ এখানেই যে কৃষকের জমি যদি চলে যায় চুক্তি চাষের নাম করে, এবং সেখানে কর্পোরেট কোম্পানি তাদের ইচ্ছা মতো, আদানি কী চাষ করবে, আদা চাষ করবে না আলু চাষ করবে, না পেঁয়াজ করবে না আমের বাগান করবে, না লিচু বাগান করবে, না পাট চাষ করবে, সেটা তার মর্জির পরে, তার লাভ অঙ্কের হিসাব করে, তাতে আপনার আমার কৃষকের সকলের স্বার্থ বিঘ্নিত হবে। এটা এই চুক্তি চাষের নাম করে কৃষক পরিণত হবে কৃতদাসে, এবং আমাদের দেশের সার্বিক খাদ্য সুরক্ষার যে বিষয়টি রয়েছে, খাদ্য নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, পুষ্টি নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, সেটি ব্যাহত হবে। আর কি হবে? আইনের এই তিনটে বিলই কিন্তু পরস্পরের পরিপূরক। বলা হচ্ছে যে কর্পোরেটরা মান্ডি বানাবে, কৃষক মান্ডি, যে সরকারের যে কৃষক মান্ডি আছে, সেই কৃষক মান্ডিতে কৃষক আর শস্য বিক্রি করবে না, কর্পোরেট মান্ডিতে তারা যাবে। কেন? যে মিনিমাম সাপোর্ট স্কিমে সাপোর্ট দেওয়া হয়, ন্যূনতম সহায়ক মূল্য, যার জন্য সরকারি মান্ডিতে কৃষকরা ফসল বিক্রি করে, সেটা তুলে দেওয়া হচ্ছে। ন্যূনতম সমর্থিত মূল্যের ক্রয় ব্যবস্থার অবসান ঘটানো হয়েছে এই বিলকে আইনে পরিণত করার মাধ্যমে। এর সপক্ষে কেন্দ্রের মোদী সরকার তারা কি বলছেন? যদি তাদের কথা সত্যিই ধরে না হয় যে এই ন্যূনতম সহায়ক মূল্যের সুযোগ নিয়ে থাকে মাত্র 6% কৃষক, তো ভারতবর্ষের এই 50% ওয়ার্কফোর্স, তার 6% যদি ধরে নেওয়া হয়, তাহলে 70 কোটি 6% মানে 4 কোটি 20 লক্ষ। যে 4 কোটি 20 লক্ষ কৃষক পরিবারের যে অধিকার, সে অধিকার কিন্তু মানে কেন্দ্রীয় সরকারের মত অনুযায়ী, ভার্সন অনুযায়ী, তাদের দেওয়া ঘোষণা অনুযায়ী তা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। চুক্তি চাষের ব্যবস্থাপনায় কৃষকদের ক্ষতি হবে, কারণ কর্পোরেট কোম্পানি বা বহুজাতিক কোম্পানি তার সঙ্গে দর কষাকষির, এই দক্ষিণবঙ্গে যে ভেড়ির কথা বলছিলাম, ভেড়ির যে মালিক যে লিজ নেন, তিনি কিন্তু এলাকারই বাসিন্দা বা পাশের কোনো এলাকায় থাকেন। তিনি সে অর্থবান হয়েছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, ক্ষমতার বলে এবং কিছু অর্থ নিয়ে, কৃষকদের জমি নিয়ে। কিন্তু তার সঙ্গে দর কষাকষির, না বাবা লিজের টাকা এবার 4000 বিঘা প্রতি হবে না, এবার 6000 না দিলে দেবো না, 500 জন কৃষক মিলে ই করে তার সঙ্গে বার্গেনিং করে তারা বললো 6000, সে বললো না 4000 জায়গায় 5000। এরকম একটা দর কষাকষি জায়গায় যাওয়ার মতো থাকে, কারণ সেই কৃষক যে দর কষাকষি যার সঙ্গে করেন, সে মানুষটিও গ্রামের মানুষ। কিন্তু এই কর্পোরেট কোম্পানির এসি ঘরে কাচের দরজা ঠেলে সেখানে যে বার্গেনিং করা কৃষকের পক্ষে, যে আমার কন্ট্রাক্ট এই টাকা, এই কন্ট্রাক্ট মেয়াদের আগে সে অ্যাপিল করলো যে আমার এটা বাড়ানো হবে, এই নিয়ে বার্গেনিং করার মতো কিন্তু সামর্থ্য বাংলার তথা ভারতের কৃষকের নেই, দুটি দিক থেকে। একটি হচ্ছে সাংস্কৃতিকগত একটা পার্থক্য রয়েছে, আর একটা হচ্ছে বিরাট বৈষম্য। 10 তলা 12 তলা 14 তলা 20 তলা বিল্ডিংয়ের লিফটে উঠে কর্পোরেট কোম্পানির একজন ম্যানেজারের সঙ্গে
তার কথা বলা, ভাষা বোঝা, এ সমস্ত সমস্যা কাটিয়ে সেখানে তাকে বুঝিয়ে তার দাবি আদায় করার মতো পরিস্থিতি ভারতবর্ষের কৃষক বা কৃষিজীবী মানুষের নেই। ফলে এই চুক্তি চাষের ফলে কর্পোরেট কোম্পানি তারা যে শর্ত চাপিয়ে দেবেন সেই শর্ত মেনেই কৃষককে বাকি জীবন চলতে হবে। আগে বলেছি, একটা জমিতে 10 বছর ধান চাষ না করলে, ফলের চাষ করলে সেই জমিতে ধান চাষ করার উপযোগী হতে আরও 20 থেকে 25 বছর সময় লেগে যাবে। সেখানে ধান, গম, অন্যান্য শস্য বা সবজি চাষ ইত্যাদি করার উপযোগী মাটি তৈরি হতে, টপ সয়েল তৈরি হতে, সেটা এত সহজে নয়। ফলে ওই জমি আপনাকে যতদিন ফল আপনি পেতে পারেন, ফলের জমি থাকবে, তারপরে এটা ব্যারেল ল্যান্ড, ইটভাটার যে পরিত্যক্ত খাদান যেভাবে পড়ে থাকে, বা ভেড়ি এলাকায়, বহু ভেড়ি এলাকায় যে এখন আর লাভজনক না, কেন পারিপার্শ্বিক পরিবেশের কারণে, নদীর জল দূষণ ইত্যাদি কারণে সেখানকার জমি আর যে লিজ নিতেন তিনি আর লিজ নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখান না, পড়ে থাকে। মালিকও যে সেখানে চাষ করতে পারেন না, একটা আর এ তো আল নেই, সমস্ত আল ভেঙে দিয়ে জমি এক তল্লাটের জমি করা হয়েছে। ফলে সেই জমিতে আর কৃষক চাষ করতে পারেন না, মাছ চাষও করতে পারেন না, কারণ জল হয়ে গেলে সমান হয়ে যায়। ফলে একটা অদ্ভুত ধরনের সংকট তৈরি হয়েছে বেশ কিছু ভেড়ি এলাকায়। ঠিক এই চাষের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা হবে। আর কি হবে, যেটা আগেও বলেছি, যে কর্পোরেট কোম্পানি সবসময় বড় কোম্পানি বা বড় জোতের মালিকের সঙ্গে তারা কন্ট্রাক্টে যাবে। তারা ছোট ছোট অসংখ্য চুক্তি, কোটি কোটি চুক্তি তারা করবে না। ফলে ওই ছোট ছোট কৃষকরা, তারা ওই মধ্যস্বত্বভোগী যে কোম্পানি তৈরি হবে, তাদের কাজ হবে ছোট চাষির কাছ থেকে, মাঝারি চাষির কাছ থেকে, প্রান্তিক চাষির কাছ থেকে জমিগুলোকে লিজের নামে হাতিয়ে নিয়ে তারা বড় কোম্পানির সঙ্গে একটা টাই আপ করবে। এইভাবে কিন্তু, অর্থাৎ আপনি যে কোম্পানিকে আলটিমেটলি জমিটা দিচ্ছেন তার সঙ্গে কিছু চুক্তি হচ্ছে না, আপনি একটা মধ্যস্বত্বভোগী একটি কোম্পানির সঙ্গে আপনি চুক্তি করতে বাধ্য হচ্ছেন। এই জায়গায় আপনাকে দেশের সরকার নিয়ে যাচ্ছে। ফলে কৃষিজীবী অবস্থা, ওই আবার বলছি, সে জলকট ভেড়ির মালিকদের মতো লিজের অবস্থা হয়ে যাবে। একটা লিজের কাগজ আপনার কাছে থাকবে, কিন্তু জমির সত্তা, জমির অধিকার, কৃষক হিসেবে আপনার যে গরিমা বা গর্ববোধ, সে সমস্ত কিছু আপনি হারাবেন। কৃষি সংস্কৃতি বিপন্ন হয়ে পড়বে। একটি এলাকায়, যেমন বর্ধমান হচ্ছে ধান চাষের জন্য বিখ্যাত। বর্ধমান সন্নিহিত হুগলি জেলায় যদি দেখা যায়, সে বর্ধমানে সে ধানের জমিতে ওরা দেখলো যে আলু চাষ করে আমার লাভটা বেশি। তাহলে কর্পোরেট কোম্পানি তারা কিন্তু আলু চাষই করবে সেখানে। ফলে এই শস্য পর্যায়ে, শস্য সংস্কৃতি সমস্ত কিছু বিপন্ন হবে, এবং সেই আলু চাষ হবে। সেই আলু চাষ কিন্তু হয়ে আলু বাজারে আসবে না। সেই আলু থেকে আলুজাত যে সমস্ত চিপস ইত্যাদি নানা ধরনের ফুড প্রোডাক্ট, সেই প্রোডাক্ট তৈরি হয়ে তা কন্টেনারে ভর্তি বা প্যাকেট হয়ে তা কিন্তু বিদেশের বাজারে পাড়ি দেবে। এর ফলে আমাদের খাদ্য নিরাপত্তা, খাদ্য সুরক্ষা, শস্য পর্যায়ে, বীজ সংরক্ষণের কোনোটাই আমাদের আর অধিকার থাকবে না। আর কি থাকবে না, এই যে শস্য যখন ওঠে তখন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আর নাফেড, মানে সমবায়ের সমিতিগুলির অ্যাপেক্স বডি, তারা শস্য সংগ্রহ করে, লেভি সংগ্রহ করে, ন্যূনতম সহায়ক মূল্যের উপরে দাম দিয়ে সরকার কৃষকের কাছ থেকে করে। সেই শস্যই কিন্তু ওই পাড়ায় পাড়ায় রেশনের দোকানের মাধ্যমে আমরা এই করোনা অতিমারি বা এই আমফানজনিত যে টোটাল যে আমাদের গণবন্টন ব্যবস্থার মাধ্যমে মানুষ যে খাবারটা পেয়েছেন, কোথাও কোথাও দুর্নীতি, সেটা বিক্ষিপ্ত ঘটনা, সার্বিকভাবে যে দেশবাসী
যে খাবার পেয়েছেন তা কিন্তু আমাদের পিডিএস সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই সিস্টেমটা থাকার জন্যই। ফলে এফসিআই এবং নাফেড যদি খাদ্যশস্য সংগ্রহ না করে তাহলে আমাদের গণবন্টন ব্যবস্থা কীভাবে টিকে থাকবে, সেটিও ভেঙে পড়বে। ফলে রেশন দোকান ইত্যাদি আর থাকবে না, গোটা বাজারটাই হয়ে যাবে খোলা বাজারের উপরে। ফলে সেখানে শস্যের দাম, চালের দাম, গমের দাম, ডালের দাম যা তারা ঠিক করবেন, সেই কর্পোরেট পুঁজি তাদের ইচ্ছার উপরেই বাজার দাম ওঠানামা করবে। আর কি হবে, এই এফসিআই নাফেড তারা খাদ্যশস্য সংগ্রহ করতে পারবে না, কিন্তু মজুত করতে পারবে কারা? মজুত করতে পারবে বড় কর্পোরেট কোম্পানিগুলো। তারা খাদ্যশস্য তারা মজুত করতে পারবে, এবং এই মজুত করার যখন করবে ফলে কৃষক যখন ফসলটা চুক্তি চাষের ফলে যখন এই হবে, কর্পোরেট কোম্পানিগুলো তারাই কিন্তু ফসলের দাম ঠিক করে ওই তাদেরই কোম্পানি, তাদেরই সিস্টার কনসার্ন বা তাদেরই বন্ধু সংস্থা তাদের কাছে বিক্রি বলে এবার বাজার দাম এই। ফলে বাজার দাম দর ঠিক করার পরে আপনার পণ্য যেটা এখন আপনি বাজারে হাটের ঝুড়ি নিয়ে বলেন আমি এত টাকা মন না হলে বেগুন ছাড়বো না, দেবো না, সেই ফসলের উপর কিন্তু আপনার দাম নির্ধারণ করার কোনো ক্ষমতা থাকবে না। এটা চলে যাবে বহুজাতিক কোম্পানির উপরে। আর এরকম একটা অবস্থা যখন তৈরি হবে তখন আস্তে আস্তে যখন সমস্ত কিছু জমি লিজের নামে কার্যত হাতছাড়া হয়ে আপনি রিক্ত হয়ে যাবেন, তখন ওই যে লিজের জমিটা থেকে আপনি রিক্ত হয়ে যখন এতটা অভাবগ্রস্ত এবং ঋণগ্রস্ত হয়ে পড়বেন, তখন আপনি বলবেন যে বা লিজের জমি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, সত্ত্ব ছেড়ে দিচ্ছি, তুমি আমাকে কিছু টাকা দাও। ফলে কার্যত আগামী দিনে এই যে তথাকথিত চুক্তি চাষের নাম করে যে জমিগুলো লিজ দেওয়া হবে, সেই জমিগুলো কিন্তু কার্যত বন্ধক রাখার মতোই অবস্থা হবে, যে বন্ধক কোনোদিনই ছাড়া হয় না। যিনি বন্ধকদার তার বাড়িতেই, তার গুদামেই সেগুলো সম্পদ বাড়ায়। এখানেও ওই লিজের জমিগুলো আস্তে আস্তে কৃষক রিক্ত হয়ে অসহায় হয়ে পরিবারের চিকিৎসার জন্য বা মেয়ের বিয়ের জন্য বা স্ত্রী মায়ের চিকিৎসার জন্য ওই লিজের জমি বলে লিজের কাগজটি দিয়ে বলে আমি লিজের সত্ত্ব ছেড়ে দিচ্ছি, তুমি আমাকে কিছু টাকা দাও। এইভাবে কিন্তু মাঝখানে একটা লিজ, একটা স্টেপ, একটি পদক্ষেপ মাত্র, আসলে কার্যত আপনি আপনার জমিটি হাতছাড়া হওয়ার জন্য যে ব্যবস্থা, সে ব্যবস্থাই ভারত সরকার গত দুদিন ধরে ভারতের সংসদে এই 3টি বিলকে পাস করে ক্ষমতার এতে বিরোধীদের সমস্ত কণ্ঠস্বরকে করে 8 জন সংসদকে সাসপেন্ড করে তারা এই বিলকে আইনে পরিণত করার জন্য উদ্যোগ নিয়ে তারা করেছেন, এবং সেটা আগামী দিনে এক ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এবং তাই বিরোধীরা, দেশের কৃষক এবং কৃষক সংগঠনগুলো তারা পথে নেমেছেন বা পথে নামার জন্য বৃহত্তর কর্মসূচি নিচ্ছেন। এরকম একটা পরিস্থিতিতে আপনার জমি থাক বা না থাক, আমার জমি থাক বা না থাক, ব্যক্তিগতভাবে আমার জমি নেই, আমার বাড়িও নেই, ভাড়া বাড়িতে থাকি, কিন্তু আমার কি আছে, আমার খাদ্য সুরক্ষা আছে, আমার গণবন্টন ব্যবস্থায় একটা রেশনিং সিস্টেমের মধ্যে আছে, এবং আমি গণবন্টন ব্যবস্থার সুযোগ নিই বা না নিই, ওটা আছে বলেই বাজারে দাম আমার সাধ্যের মধ্যে থাকে। ফলে আপনি কৃষক হন বা না হন, আপনি গণবন্টন ব্যবস্থার সুযোগ নিন বা না নিন, ওইটা আছে বলেই আপনি কিন্তু আপনার সাধ্যের মধ্যে জীবনযাত্রাকে রাখতে পারছেন, সংসার চালাতে পারছেন। কিন্তু এটা যখন চলে যাবে কৃষকের হাত থেকে, তখন গোটা দেশবাসী কিন্তু রিক্ত হয়ে পড়বেন। কয়েকটি 10-12টি পরিবার, সেই পরিবার তারা লাভবান হবে, এবং কার্যত 10-12টি পরিবারের ভারত দেশীয় 10-12টি পরিবার তারা আবার বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ করা, অর্থাৎ আমরা আবার কার্যত অর্থনৈতিকভাবে আমরা একটা উপনিবেশে পরিণত হব, এবং যেখানে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা যখন বন্ধক হয়ে যাবে,
কর্পোরেটের হাতে, তখন কিন্তু কার্যত আপনার গণতান্ত্রিক স্বাধীনতা বা গণতান্ত্রিক মূল্যবোধ বা গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ বা গণতান্ত্রিক অধিকারকে কাজে লাগানোর জন্য আপনার যে দাবি দেওয়া তা তুলে ধরার যে কণ্ঠ, সে কণ্ঠ কিন্তু স্তব্ধ হয়ে যাবে। ফলে এই জন্য ঠিক সঙ্গতভাবে, সঙ্গত কারণেই রাজ্যসভায় কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়া বলেছেন যে চাষিদের জন্য মৃত্যু পরোয়ানায় সই করবে না কংগ্রেস। এটা চাষিদের, তিনি বলেছেন চাষিদের জন্য মৃত্যু পরোয়ানা। আমি মনে করি এটা দেশবাসীর জন্য মৃত্যু পরোয়ানা। ভারতীয় সংসদে গত দুদিন ধরে দেশবাসীর মৃত্যু পরোয়ানায় সিলমোহর দিয়েছে কেন্দ্রের এই মোদী সরকার। শুধু কংগ্রেস নয়, দক্ষিণ ভারতের ডিএমকে সাংসদ টিকেএস ইলানগোভান বলেছেন যে জিডিপি 20% যাদের অবদান, সেই অবদানকারীরা হয়ে যাবেন কৃতদাস। ভাবুন, কংগ্রেস সাংসদ প্রতাপ সিং বাজওয়া বলছেন চাষিদের মৃত্যু পরোয়ানা, ডিএমকে সাংসদ বলছেন 20% অফ জিডিপি, যাদের দেশের মোট জাতীয় উৎপাদনে 20% কন্ট্রিবিউশন রয়েছে কৃষক, তারা হয়ে যাবেন কৃতদাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ সংগ্রাম প্রয়োজন এবং সেই সংগ্রামে তিনিও অংশ নিতে রাজি এবং তিনি ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন। ভারতবর্ষের অন্যান্য বিরোধী দল, রাজনৈতিক দল যারা সংসদে রয়েছেন তারা তো নেমেছেনই, সংসদের বাইরে বহু যারা সংসদে যাদের প্রতিনিধিত্ব নেই এমন বহু ছোট ছোট রাজনৈতিক দল বা আঞ্চলিক দল, তারাও কিন্তু এই দেশের স্বার্থ বিরোধী, কৃষক স্বার্থ বিরোধী আমি বলবো না, সার্বিকভাবে দেশের স্বার্থ বিরোধী এবং দেশের মানুষকে কৃতদাসে পরিণত করার, দেশের সম্পদ কৃষি জমি, এই কৃষি জমি, এই যে সম্পদ, এই সম্পদকে কর্পোরেট লুটেরাদের হাতে উপহার দেওয়ার নাম করে যে চুক্তিবদ্ধ চাষের যে তকমা, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজন এবং ওই সোচ্চার হওয়া প্রয়োজন নিজের স্বার্থে। ভারতবর্ষের গণবন্টন ব্যবস্থা, খাদ্য সুরক্ষা, পুষ্টি সুরক্ষা এবং আমাদের দেশের যে কৃষি নির্ভর অর্থনীতির সঙ্গে কৃষি নির্ভর যে সাংস্কৃতিক বাতাবরণ রয়েছে, তাকে টিকিয়ে রাখতে হলে বন্ধু আর দেরি নয়। কেন্দ্রের এই ফ্যাসিস্ট সরকার যতগুলো সংস্থা, স্বাধীন স্বশাসিত সংস্থা ছিলেন, সমস্ত সংস্থাগুলোকে কবজা করে তারা তাদের অভীষ্ট লক্ষ্য, তারা ধর্মের মোড়কে যে প্যাকেজ, হিন্দু হিন্দু হিন্দুস্তান স্লোগান দিয়ে কখনো মন্দির, কখনো জাতপাত সংরক্ষণের ইস্যু ইত্যাদিকে সামনে রেখে এবং কখনো বা করোনাকে কীভাবে একটি বিশেষ সম্প্রদায়ের গায়ে লাগিয়ে ভোটের সুবিধা পাওয়া যায় এবং চূড়ান্ত মেরুকরণ করা যায়, সেই লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন এবং সঙ্গে অগাধ সম্পদের মালিক, নিজস্ব তার ডান পাশে ও বাম পাশে যে 7-8-10টি পরিবার, যে পরিবারের অর্ধেকাংশ তারা বিদেশে পালিয়ে গেছেন, এমন সব বন্ধু বিদেশে বসে তারা এদেশের ভারতবর্ষের কৃষকের জমি চুক্তি চাষের মাধ্যমে লুট করার পরিকল্পনা করছেন এবং আমাদের দেশের সরকার সেগুলো কৃষির উন্নয়নের নাম করে এইগুলো যা করছেন তা দুরভিসন্ধমূলক শুধু না, দেশের স্বাধীনতাকে
দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার এক নিষ্ঠুরতম ঘৃণ্য পরিকল্পনা। এই পরিকল্পনার তীব্র ভাষায় শুধু নিন্দা না, পথে নেমে সোচ্চার প্রতিবাদে বন্ধু সকলকে সামিল হতে হবে, নতুবা দেশকে রক্ষা করা যাবে না। সকলে ভালো থাকবেন, দেখা হবে প্রতিবাদের পথে, আন্দোলনের মাঠে।